আমি তখন চলমান বিদ্যানিকেতনে আমার সিট পড়ছে। আমি তখন মানে যখন আমি পরীক্ষা দিতেছি তখনই আমার এডমিট কার্ড আটকে রাখছে। পরের দিন আমার জিওগ্রাফি পরীক্ষা, সেকেন্ড পেপার। তো এখন তো আমার এডমিট কার্ড ছাড়া আমি তো পরীক্ষা দিতে পারবো না, আমার তো ওইটা লাগবেই। আমি তার হাতে পায়ে ধরছি যে ভাই প্লিজ আমার এডমিট কার্ডটা দিয়ে দিন, আমি তাহলে হয়ে যাব, আমার কেরিয়ারটাই পুরো শেষ। তো উনি বলছে যে এডমিট কার্ড নিতে হলে আমার বাসায় আসতে হবে এক কথায়। তো বাধ্য হয়ে আমি তখন বাসায় যাই। তখন সে আমার সাথে উল্টাপাল্টা কাজ করে। ফেক্সিলোর দোকান থেকে নিচ্ছে, ফেক্সিলোর আলাকে দোকান থেকে টাকা দিয়ে। তার ফুফুর বাসাও আমার বাসার কাছে ছিল, তো আমি যখন আসা যাওয়া করতাম তখন সে ফলো করছে। এভাবেই তো সে ফলো করে পরে আমার নাম্বারটা সে নিচ্ছে ওইভাবে। আচ্ছা, আপনাকে সে কি টার্গেট করেছে? হ্যাঁ, তার বাসা বলতে আমার বাসা খন্দকার বাড়ি ছিল, তার বাসা কিলবাড়িটা ছিল, কিন্তু তার ফুপুর বাসা ছিল আমার বাসার সামনে। সেখানে সবসময় যাওয়া আসা করতো। অনেকটা ছিল তার ফুপুর বাসা অল্প একটু সেকেন্ডে। এটা আমার বাসার সামনে তার ফুপুর বাড়ি। আমার নাম টাম সবই জানছে, আমাকে বলতেছে আমি কোথায় পড়ি না পড়ি সবই বলছে। তো আমি হতবাক হয়ে গেছি যে সে এটা কি করে জানলো। আমি তাকে জিজ্ঞেস করছি আপনি কে, আপনি কোথা থেকে বলতেছেন, আমাকে একটু পরিচয়টা দিন। কিন্তু সে পরিচয়টা লুকাইছিল আমার সাথে। আমাকে বলছে, আমি বলছি যে ভাই আপনি কোথা থেকে নাম্বারটা পাইছেন, সেটাও সে বলে নাই। এভাবে এক পর্যায়ে আমি কলেজে যাই, তখনও সে আমার পিছু ছাড়ে না, সেখানে ডিস্টার্ব করা শুরু করছে। সেখান থেকে মূলত আমি বাধ্য হয়েছি আসলে। আমি কলেজে যাওয়া আসা করতে পারতাম না, আমি ভয়ে কতদিন কলেজেও যাইনি। ঠিক আছে, আমি কলেজেও কতদিন অফ করছিলাম তার জন্য। অনেকবার দেওয়ার পরে রিসিভ করছি, অনেকবার দিছে তখন। তারপরে আমি আবার লোকে ফালাইছি, আবার অন্য নাম্বার থেকে কল দিছি, বিভিন্ন নাম্বার। তার কাছে অনেকগুলা সিম আছে বর্তমানেও, 10-12 বার এরকম কল দিচ্ছে। লাস্ট এবার আমি রিসিভ করছি দেওয়াতে। আমি তার সালাম দিয়ে তাকে আমি বলছি আপনি কে হন আসে বিষয়। সে তার পরিচয় না দেয়, উল্টা আমার সম্বন্ধে সে সব কিছু ডিটেলস। আমি তো ভয় পেয়ে গেছি আল্লাহ কে। তো তখন মনে করেন যে আমি ফোনটা কেটে দিয়ে ব্লকে ফেলাইছে, আবার সে পুনরায় অন্য নাম্বার থেকে কল দিচ্ছে। এইভাবে আর কি জিনিসটা সেই করছে। আমি বলছি আমি অপরিচিত লোকের সাথে কথা বলি না, আমি একজন স্টুডেন্ট, আমাকে ডিস্টার্ব করেন না ভাইয়া, আমি কারোর সাথে প্রেম করি না, আমার ফ্যামিলি আছে, আমার জানতে পারলে আমাকে লেখাপড়া বাদ দিয়ে দিবে, প্লিজ আমাকে ডিস্টার্ব করবে না। তারপরও সে আমাকে ডিস্টার্ব করেই গেছে। তো আমি সেটা না করে দিচ্ছি যে আমি এরকম প্রেম করি না, আমার ফ্যামিলি থেকে জানতে পারলে আমাকে পড়ালেখা বন্ধ করে দিবে, প্লিজ আমাকে আর ডিস্টার্ব করে না, এই কথা বলে আমি ফোন কেটে দিয়েছিলাম। আমি যখন পরীক্ষা দিই তখন সে ওই বনানী বিদ্যানিকেতনে ওখানে গিয়ে হাজির। আমি তো দেখে অবাক যে আপনি এখানে আসছেন কেন, কেউ দেখে ফেললে সমস্যা হবে, আপনি এখান থেকে চলে যান। তো এক পর্যায়ে সে আমাকে বুঝতেছিনি, তো রাস্তাঘাটে সিন ক্রিয়েট করে অনেক ছেলেরা আছে এমন মেয়েদেরকে, তখন সে আড়ালে যা কথা বলতে বাধ্য হয়। তখন মনে করেন সে এক পর্যায়ে আমার ফাইলটা হাতে নেয় জোর করে। নেওয়ার পরে মনে করেন সে ফাইলে থেকে একটা কাগজ নিয়েছে, এডমিট কার্ডটা ভাঁজ করা ছিল, তো আমি বুঝতে পারিনি। তো ওইটা নেওয়ার পরে মনে করেন যে আমি দেখি কী নিয়েছেন, সে আমাকে কোনো প্রকার দেখাচ্ছে না, বলছে বেশি কথা বলে সমস্যা হবে তোমার। আমি তাই আর কি ভয়ে কিছু বলিনি। সে আমার বাসার সামনে গেছিলো একবার, আমি তখন দেখছিলাম। আমি বলছি যে দেখেন আপনি কে, আমার সাথে এইভাবে করতেছেন, আপনি একবার হলেও আমার সামনে আসেন। তো উনি একটু আমাকে খালি দেখা দিছিল, তখন থেকে ওনার ফেসটা আমি মনে রাখছিলাম আর কি। তারপরে ঘটনা এরকম দিনের পর দিন আমাকে ব্ল্যাকমেল করতেছে আসার বিষয়। আমি যদি তার সাথে সম্পর্ক না করি, সে এক পর্যায়ে আমাকে এর থেকেও বেশি একটা ব্ল্যাকমেল করবে, আমাকে ক্ষতি করে দেবে, যেহেতু সে স্থানীয় একটা ছেলে আর তার ফুপাও একজন প্রভাবশালী মানুষ। এই জন্য আমি আসলে বাধ্য হয়েছি। আরফ হোসেন মুন্না আমার হাজবেন্ড। রুমে গেছে, ওই যে আমার এডমিট কার্ড সে আটকে রাখছিল, আমি তার হাতে পায়ে পর্যন্ত ধরছি, ফোনের মাধ্যমে বলছি ভাই আমার পায়ে পড়ে আমার বাসায় এসে আমার এডমিট কার্ডটা দিয়ে যান। সে বলছেন না, এডমিট কার্ড আমি ছিঁড়ে ফেলবো, নাহলে আগুন দিয়ে পুড়ায় ফেলবো। এখন তো আমার পরের দিন পরীক্ষা, জিওগ্রাফি সেকেন্ড পেপার। তখন মারুফ হোসেন মুন্না বলছেন না, বাসায় আসতেই হবে। তখন আমি আমার মাকে মিথ্যা কথা বলে বাসা থেকে বের হয়ে আমি তার বাসায় গেছি এডমিট কার্ডটা আনার জন্য। তখন সে আমার সাথে উল্টাপাল্টা কাজ করছে, বলতে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, আমি সেটা ভিডিও ধারণও করছিল, এবং কি সে আমার আরও অনেক কিছু ছবিও নিচ্ছে। ওইটার দ্বারা পরবর্তীতে সে আমাকে আরও বেশি করে ব্ল্যাকমেল করা শুরু করছে। না, কেউ ছিল না, তার বোনেরা। সে বলছিল তখন যে সমস্যা নেই, তুমি বাসায় আসো, আমার বোনেরা আছে। কিন্তু আমি যাই দেখি না, তার বোনেরা বাসায় নেই, তার বোনেরা তার মামার বাসায় গেছে।
পরে সে আমাকে এরকম করে বিভিন্ন প্রকার ভিডিও ধারণ করে সে আমাকে এক পর্যায়ে বিভিন্নভাবে সে আমাকে মানে ব্ল্যাকমেলের শিকার করতেছে। আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি অতিষ্ঠ হয়ে আমি বলছি যে দেখেন ভাই আমাকে মাফ করে দেন, যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত আমার বাসা থেকে কেউ জানে না, যদি জানতে পারে আমার মা মরে যাবে, আমার আগে সে মারা যাবে, আমাকে মাফ করে দেন, আমি এই সম্পর্কে আর জড়াইতে চাই না, আমি এই বলে ফোনটা ব্লকে ফেলায় রাখছে। কিন্তু সে বিভিন্ন কৌশলে সে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে পরবর্তীতে সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সে আবার তার জড়ায় সম্পর্কতে। না আমি আসলে বুঝতে দিইনি, সেটা ভয়ে আতঙ্কে আমি সেটা বুঝতে দিইনি আমার পরিবারের কাউকে। জানতো, তার দুই বোনেরা জানতো, মারুফ হোসেন মুন্নার দুই বোনেরা জানতো, কিন্তু মারুফ হোসেন মুন্নার বাবা মা নাই, তার বাবা মা 2016 সালে মারা গেছে, কিন্তু তার বোনদের সাথে থাকে, তার বোনেরা জানতো যে আমার সাথে সম্পর্ক আছে। এ পর্যন্ত এই যে বললাম ব্ল্যাকমেল ইমোশনাল করে সে আমাকে করতে 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 এক পর্যায়ে 4 ফেব্রুয়ারিতে, আমার তো রেজাল্ট দিচ্ছে ফেব্রুয়ারি 23 তারিখে 2022 সালে, তার আগে তার টেন্ডেন্সিটা ছিল যে আমি যখন ভার্সিটিতে পড়বো তখন হয়তো বা তার সাথে সম্পর্ক রাখবো না, আর সে বিষয়ে আমি হয়ে আসতে পারি। সে ওই পর্যায়ে 4 ফেব্রুয়ারিতে পুনরায় আমাকে আবারই মিথ্যা কথা বলে তার বাসায় নিয়ে ওই যে বিভিন্ন ছবি যে আছে ওইগুলা দেখায়, ভয়ভীতি দেখায় নিছে। এমনকি এটাও বলছে যে আমার বোনেরা বাসায় আছে, তুমি আসো, কোনো সমস্যা হবে না। সেদিনকে আমি কোরআন শরীফ পড়তেছিলাম, ওইটা পড়া বাদ দিয়ে আমি বাসা থেকে বের হই। আমি বলছিলাম আমার মাকে আমি বান্ধবীর বাসায় যাব, কারণ বলতে আমি বাধ্য, কারণ তার কাছে যে ছবিগুলো আছে উনি বলছে ইনস্ট্যান্ট তুমি যদি না আসো আমি ছবিগুলো ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সে আমাকে মোবাইলে এক পর্যায়ে পাঠায়ও একটা ছবি। তো আমি তখন গেছি, যা দেখি তার বোনেরা বাসায় নেই। আমি চলে আসতে চাইছি, সে আমাকে জোর করে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে ঢুকায়। তখন সে আমার মুখ চাইপা ধরছে, মানে গামছা দিয়েই করছে। এক পর্যায়ে মনে করেন ওই অনৈতিক মানে সম্পর্কটা যেটাকে বলে ধর্ষণ, ওইটার 5 মিনিট পর 7 মিনিট পর তার বোনেরা চলে আসে। আমি তখন খুবই অসুস্থ হয়ে পড়ি, কান্নাকাটি শুরু করি। সে এক পর্যায়ে আমাকে শান্ত করার চেষ্টা করে তার রুমে নিয়ে। এই তখন মনে করেন পরের দিন তার বাসায় ছিলাম সেদিনকা, তার বোনদের সাথে অনলাইনে ছেড়ে দিবে সারা বাংলা, হ্যাঁ অনলাইনে ছেড়ে দিবে, কারণ অনলাইনে ছাড়লে তো সারা বাংলাদেশের সবাই দেখবে, যেহেতু আমার ফেসটা পুরোপুরি দেখা যাচ্ছে ওখানে। তো সেই ভয়ে আমি আর কি সেদিনকা 4 ফেব্রুয়ারিতে আমি ওখানে যাইতে বাধ্য হই আর কি। তারপরে ওদিনকা তার বাসায় ছিলাম আমি। বাসায় থেকে আমি পরের দিন সকালবেলা বাসায় আসি। আমি খুবই অসুস্থ ছিলাম, তারপরে খুবই মানসিকভাবে শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ি। আমি তাকে পরবর্তীতে জানাই এখন তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই, আপনি এখন আমাকে বাঁচাবেন না, আমি এখন কি করব। উনি